কোন দিকে যাবেন মশাই? আগে তো নিজের ঘর সামলান, তারপর নয় এদিক ওদিক দেখবেন। আর্মিরা এসে ধর্মীয় প্রচার করছে, তখন বলা যায় না যে এই আর্মি নিরপেক্ষ। এত ঘটনার ঘন ঘটা সেই বাংলাদেশ চিন্তিত ভারতকে। ব্রাজিল আর্জেন্টিনার পতাকা যদি থাকতে পারে, তাহলে আল কায়দার পতাকা থাকলে দোষ কোথায়? এটা হচ্ছে তাদের যুক্তি। প্রশাসনের অন্দরে অন্দরে ঢুকে রয়েছে মৌলবাদ, আর সেই মৌলবাদ এখন যখন শেখ হাসিনা দেশে নেই তখন মাথাচাড়া দিয়ে উঠেছে। তারেক রহমান তিনি কি আদৌ সুন্দর বাংলাদেশ চান? কথায় বলে চোরের মায়ের বড় গলা, আর সেটা যদি হয় বাংলাদেশ, তাহলে আর চোরের মাকে খুঁজতে হবে না। প্রত্যেকটা চোরেরই বড় বড় গলা, মানে নিজেই চুরি করছে আর ধরা পড়ে যাওয়ার পরে বড় গলা উঁচিয়ে তার পক্ষে তিনি সওয়ালও করে যাচ্ছেন। ভাবুন কেমন একটা দেশ। নিজেদের দেশে হিন্দুদের ওপর, সংখ্যালঘুদের ওপর অকথ্য অত্যাচার হচ্ছে, আবার সেই দেশেরই নেতা মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে ভারত নিয়ে টিপ্পণী কাটছে। কোন দিকে যাবেন মশাই? আগে তো নিজের ঘর সামলান, তারপর নয় এদিক ওদিক দেখবেন। কিন্তু না, বাংলাদেশ এখন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে বাংলাদেশে হিন্দু পারসিকিউশন নিয়ে গোটা বিশ্ব জুড়ে এখন সমালোচনা হচ্ছে। গত এপিসোডে আমি আপনাদের দেখিয়েছি যে ব্রিটেনের পার্লামেন্টেও বাংলাদেশে হিন্দু পারসিকিউশন নিয়ে আলোচনা হচ্ছে। শুধু কি তাই, মাত্র কয়েক মাস আগে পোপ লিও তিনিও বাংলাদেশের নিন্দে করেছিলেন এই কারণে যে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েছে। আর এখন সেখানে রামের মূর্তি পর্যন্ত স্থাপন করতে দিচ্ছে না। হিন্দুরা তার প্রতিবাদে মিছিল করলে, বিক্ষোভ দেখালে সেই মিছিল থেকে বেছে বেছে বিক্ষোভকারীদের অ্যারেস্ট করা হচ্ছে, গ্রেপ্তার করে নিয়ে চলে যাওয়া হচ্ছে, আর তারপর থানার মধ্যেই তাদের পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। সাম্প্রতিককালে দুজন আওয়ামী লীগ কর্মীর দেহ উদ্ধার হয়েছে পুকুর পাড় থেকে। এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো নেতা মন্ত্রীরা বাংলাদেশে নেই, দু একজন ফিরে আসছে, নতুন করে হাসিনা ফেরার একটা গল্প শোনা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে কর্মীরাও কিন্তু তাদের জীবনযাপন করতে পারছে না। আর যদি হয় সেই কর্মী হিন্দু, আর যদি হয় সেই কর্মী অমুসলিম, তাহলে তাদের অবস্থা তো আরও শোচনীয় হবে। দেখুন, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার আজ থেকে হচ্ছে না, 1947 সাল সাক্ষী রয়েছে, 1971 সাল সাক্ষী রয়েছে। তারপর থেকে অনবরত প্রায় প্রতিদিন বাংলাদেশের কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো কোণে হিন্দুদের ওপর লাঞ্ছনা, বঞ্চনা, তাদের জোর করে সম্পত্তি কেড়ে নেওয়া এবং সেখান থেকে বিতাড়িত করা, এরকম অনেক লোকজন এই মুহূর্তে পশ্চিমবাংলায় রয়েছে। তারা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এদেশে এসেছেন। সাম্প্রতিককালে একজন এই কারণে অ্যারেস্টও হয়েছে কলকাতা পুলিশের কাছে, যে সে বাংলাদেশ থেকে এদেশে চলে এসছে, যদিও সে সিএএ এর আন্ডারে একটি আবেদন করবে বলে জানানো হয়েছে, কারণ সে হিন্দু। আর সে হিন্দু বলে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তার সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে, তার যে সমস্ত বাড়ি ঘর জায়গা জমি ছিল সবটাই ভোগের খাতায় চলে গেছে। আর এই জিনিসটা এখন প্রায় প্রতিদিন ঘটছে এবং এর হার বেড়ে গেছে প্রায় দ্বিগুণ থেকে 4 গুণ। আর এমত অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের সংসদ সদস্যরা ভারতের বিরুদ্ধে নিন্দে করতে, ভারতের বিরুদ্ধে টিপ্পণী কাটতে উঠে পড়ে লেগেছে। কিন্তু আজ আপনাদের আমি সেই বিষয়টাই দেখাবো যেটা 2024-এর 5ই আগস্টের আগে এই বিষয়টা শেখ হাসিনার ওপর দায় চাপানো হতো, যে শেখ হাসিনা রয়েছে, তার আমলেই দেখুন এই এত ঘটনা ঘটছে, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। কিন্তু 2024-এর 5ই আগস্টের পর এই ঘটনা আরও বেড়ে গিয়েছে, মাত্রা অতিরিক্তভাবে বেড়ে গিয়েছে। আর আজকে এসে প্রায় প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে কোনো না কোনো জায়গায় হিন্দুদের উপর অত্যাচার চলছে। আর সেটা কোনো সংগঠন, কোনো সংস্থা, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ নয়, অভিযোগ রয়েছে সরাসরি সরকারি মদদেরও। চলুন তাহলে শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে
বাংলাদেশে হিন্দু শূন্যের ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র শুধুমাত্র জামাত শিবির করছে তা নয়, এই ষড়যন্ত্র শুধুমাত্র বিএনপি করছে তা নয়, এই ষড়যন্ত্রে অংশীদার রয়েছে বাংলাদেশের আর্মিও। কেন বলছি সেটাও আপনাদের আজকে এই এপিসোডে দেখাবো। দেখুন, প্রথম স্লাইডেই আমি যেটা রেখেছি যে 2024-এর 9ই নভেম্বর বাংলাদেশের আর্মি চিফ জেনারেল ওয়াকার উজ্জামান বৌদ্ধিস্ট একটি মনেস্ট্রিতে দাঁড়িয়ে বিশাল ভাষণ দিয়েছিলেন, যেটা প্রথম আলো ইংলিশ খবর করেছিল যে হেডলাইনটা করেছিল মুসলিম, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান অল ওয়ান্ট টু বিল্ড এ বিউটিফুল বাংলাদেশ। আর্মি চিফ বলছে সবাই চায় একটা সুন্দর বাংলাদেশ। আর তিনি কি চান? তিনি বলেছিলেন আমিও চাই একটা সুন্দর বাংলাদেশ। ভুলে যাবেন না সেই 5ই আগস্ট 2024 যেই দিন বাংলাদেশ থেকে বিতাড়িত হন শেখ হাসিনা, সেই দিনই বিকেলবেলা এসে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছিলেন যে একটা সর্বদলীয় বৈঠক আমরা এখন করব, যাতে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা যায় এবং সুন্দর বাংলাদেশ গড়ব, যেই বাংলাদেশে প্রতিটা ধর্মের মানুষ, প্রতিটা ধর্মের বর্ণের মানুষ সবার সমান অধিকার থাকবে। কিন্তু তার পর কি দেখা গেছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে গান করলে হারাম, কাজ করলে হারাম, আর একটু আধটু এদিক ওদিক হয়ে গেলেই যদি আপনি হিন্দু হন, সেটা এখনও চলছে তারেক রহমানের আমলে, তাহলে যদি আবার সরকারি কর্মী হন সেখান থেকে তাকে বিতাড়িত করে দেওয়া, কিছু নেই, একটা ডিফ্লেমেশনের অভিযোগ দিয়ে দেবে যে ধর্মীয় অবমাননা করেছে, ব্যাস তারপরই তাকে চাকরি থেকে চাকরিচ্যুত, আর যেই ঘরে এলাকায় থাকে সেই এলাকা থেকে তাকে এলাকাচ্যুত করে দেওয়া হয়। এটা চলছে এখন দিনমারের কারবার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেনাবাহিনী তো নিরপেক্ষ থাকার কথা, তাই না? সেনাবাহিনী তো নিরপেক্ষ থাকার কথা, সেই নিরপেক্ষতার পরিচয় দেন ওয়াকার উজ্জামান, কিন্তু সেই নিরপেক্ষতার পরিচয় তো আদার্সরা দেন না। দেখুন, এই ভিডিওটা ভাইরাল হয়েছে এই মুহূর্তে, সোশ্যাল মিডিয়া খুললেই আপনি দেখতে পাবেন, যেখানে কয়েকজন সেনাবাহিনী মার্চ করছে ওপেন রাস্তায়, বাংলাদেশের রাস্তায়, হতে পারে এটা ঢাকার রাস্তা, কারণ এত বড় বড় বিল্ডিং ঢাকা ছাড়া আর কোথায় রয়েছে আমার জানা নেই, যদিও এটা বাংলাদেশেরই বলা হচ্ছে এবং ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, ছয় লাভ হয়ে গেছে যে এই ভিডিওতে দেখা যাচ্ছে যে রাস্তায় মার্চ করার সময় তারা ইসলামপন্থী স্লোগান দিচ্ছেন, আর হিন্দু এলাকায়, এটা বিশেষ করে হিন্দু এলাকায় সেই স্লোগান দিতে দিতে একটা ভয়ঙ্কর পরিবেশ তারা তৈরি করছেন। একবার ভিডিওটা দেখুন। দেখুন, এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা, যেহেতু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখান থেকেই উঠে আসা, সেখান থেকেই আপনাদের এক ঝলক দেখানো। আমার এখানে কোনো প্রশ্ন নেই, আমার প্রশ্ন হচ্ছে এই ওয়াকার উজ্জামানকে নিয়ে, তিনি কি এই ভিডিও দেখেছেন? তিনি যদি দেখে থাকেন এই ভিডিও, তাহলে কোথায় গেল তার এই বক্তব্য? কেন তিনি এই ভিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? এখানে যাদেরকে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না? নাকি এটা তারই প্রেসক্রিপশনে ঘটছে? কোনটা? এই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজতে হবে। দেখুন, যখন আপনি দেখছেন যে আর্মিরা এসে ধর্মীয় প্রচার করছে, তখন বলা যায় না যে এই আর্মি নিরপেক্ষ। আর এটা তো আর্মির উদাহরণ দিলাম, পুলিশও একই হয়ে গেছে। বিভিন্ন জায়গায় মন্দির এলাকা দেখলেই সেখানে মৌলবাদীদের উপদ্রব, আর পুলিশে যদি অভিযোগ করা হয় কিছুই করা হচ্ছে না। দিনে দুপুরে ঘর থেকে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন করিয়ে দেওয়া হচ্ছে, কিছু হচ্ছে না। অভিযোগ দায়ের করা হচ্ছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন রোজগারের ঘটনা। আরও দুটো ঘটনা আপনাদের দেখাচ্ছি। দেখুন, প্রথম আলো ছেপেছে, একটা হচ্ছে 26শে জুন এই বছরেরই খবর, একটা হচ্ছে 29শে জুন, দুটোই ময়মনসিংহের, একটি তারাকান্দা আর এটি বলছে দাপুনিয়া ইউনিয়নের 5 কাহানিয়া গ্রামে। দেখুন কি অবস্থা করেছে, দেখুন কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের কি অবস্থা করেছে। আর এইখানে বলছে তো তালা দেওয়া ছিল, মন্দিরের তালা দেওয়া ছিল, কিন্তু সেই তালা ভেঙে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। ভাবুন এই খবরগুলো ছাপা হয়, এরকম অনেক খবর আছে যেগুলো ছাপা হয় না। যেমন আরও একটি ভাইরাল ভিডিও আপনাদের আমি দেখাবো।
এই ভিডিওটি সিরাজগঞ্জের উল্লাপাড়া বলে জানা যাচ্ছে। কি ঘটেছিল? বলছে পরিবারটি একটি হিন্দু পরিবার এবং সেই পরিবারে একটি মন্দিরও ছিল, মানে বাড়ির লাগোয়াই একটি মন্দিরও ছিল, কিন্তু তাদেরকে এখন এখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে বাড়িঘরদোর, ঘরের ভেতর থেকে জিনিসপত্র বের করে বাইরে ফেলে দেওয়া হচ্ছে এবং সেই ঘরের বাসিন্দা যারা তাদের উপর চড়াও হয়ে তাদেরকে মারধর করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ভিডিওতে। কি অপরাধ তাদের এখনো কিন্তু জানা যায়নি, তবে স্থানীয় সূত্রে যতটুকু জানা যাচ্ছে যে তাদের বিরুদ্ধে নাকি মাদক কারবারের অভিযোগ রয়েছে। ভাবুন, যদি মাদক কারবারের অভিযোগ থাকে তাহলে পুলিশের কাছে গিয়ে অভিযোগ করলেই হয়, পুলিশ এসে ব্যবস্থা নেবে, যার বিরুদ্ধে অভিযোগ বা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে গ্রেপ্তার করা হবে। কিন্তু না, আইন শৃঙ্খলা বলে এই মুহূর্তে বাংলাদেশে কিচ্ছু নেই, তাই অন স্পট বিচার হয়ে যাচ্ছে, অন স্পট। আর যদি সে হয় হিন্দু পরিবার তাহলে তো আর কোনো কথাই নেই, বাড়ি থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে সমস্ত কিছু ভেঙে দেওয়া হলো, আর বাড়ির বাসিন্দাদের মেরে মারধর করে চড়া হয়ে তাদেরকে বাড়ি থেকে বার করে দেওয়া হলো। তারা এবার যাবে কোথায়? কোথায় যাবে? এই ধরনের ঘটনা 1947 সাল থেকে ঘটছে বাংলাদেশে, আজ সেটা সীমা ছাড়িয়ে গিয়েছে। আর যে বাংলাদেশে এত ঘটনার ঘন ঘটা, সেই বাংলাদেশ চিন্তিত ভারতকে নিয়ে। ভারতে কখন পশ্চিমবঙ্গ দিবস পালন হলো? ভারতের কোন রাষ্ট্রদূত গিয়ে একসঙ্গে থাকার বার্তা দিল? সেসব নিয়ে বেশি চিন্তা, বেশি মশগুল বাংলাদেশের সংসদ সদস্যরা। এনসিপির সংসদ সদস্য, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি সম্প্রতি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে পূর্ববঙ্গের অর্থে গড়ে উঠেছে কলকাতা, আর সেই কলকাতাকে নিয়ে পশ্চিমবঙ্গ দিবস বানাচ্ছে বিজেপি সরকার। তাতে তার আপত্তি রয়েছে। আর এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও তিনি টার্গেট করেছেন। এবং ইতিহাস ভুলে গেলে চলবে না, এই পূর্ববঙ্গের কৃষকের টাকায় মাননীয় স্পিকার কলকাতা শহর তৈরি হয়েছিল। কলকাতা শহর আমরা 1937 সালে বিজয় লাভ করেছিলাম মাননীয় স্পিকার, এবং শ্যামাপ্রসাদ মুখার্জিরা তারা সাম্প্রদায়িক নীতির ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভাগ করেছিল, যে পশ্চিমবঙ্গ দিবস আজকে নরেন্দ্র মোদী পালন করছে, এবং পুশিং করার চেষ্টা করা হচ্ছে অবৈধ বাংলাদেশি বলে। আর পাশাপাশি তিনি ভারতের হাই কমিশনার, নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর কথা তুলে ধরেও তিনি কটাক্ষ করতে ছাড়েননি। কি বলেছেন শুনুন। প্রথম আলো করেছে যে ভারতের হাই কমিশনারের ক্ষমা চাওয়া উচিত ছিল। সংসদে নাহিদ ইসলাম বলেন ভারতের নতুন হাই কমিশনার বাংলাদেশে এসে এই আকাশ জমির মিলে কথা বলছেন, কিন্তু মিষ্টি কথায় চিড়ে ভেজে না। আরে ভালো কথা বললেও দোষ, খারাপ কথা বললেও সেটাকে টেনে খবর করা হয়, তার বিরুদ্ধে কথা বলা হয়, আর ভালো কথা বললেও দোষ। বলছে চিড়ে ভেজে না। গত 16 বছরের কথা আমরা ভুলে যাইনি, তার প্রথম কাজ হওয়া উচিত ছিল ক্ষমা চাওয়া। বলছে যে রাষ্ট্রদূত এসেছে দীনেশ ত্রিবেদী, সে এসে তো ক্ষমা চাইতে পারতো, কেন? বলছে আওয়ামী লীগকে প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতের ভূমিকার জন্য এবং জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যা অভিযুক্ত শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ভারতে আশ্রয় দেওয়ার জন্য নাকি তার ক্ষমা চাওয়া উচিত ছিল। বরং তিনি যে এসে বলেছে যে ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করলে আমরা অনেক বৃহৎ শক্তি হব, সেদিকে কারোর মাথা ব্যথা নেই। মানে ভারতের সঙ্গে কাজ করার কোনো ইচ্ছেই নেই। ঠিক আছে, বাদ দিলাম, দরকার নেই ভারতের সঙ্গে কাজ করার, কিন্তু ভারতের বিরুদ্ধে গালিগালাজ করার, নিন্দা করার কি দরকার ভাই? কি দরকার? দেখুন, তারপর বলছে সীমান্ত হত্যা পুসিন ইস্যু তুলে ধরে নাহিদ ইসলাম বলেন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সীমান্তে 10 জন বাংলাদেশকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হত্যা করেছে। একই সঙ্গে অবৈধ বাংলাদেশি দাবি করে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন এ বিষয়ে সংসদে আলোচনা করতে চাইলেও সেই সুযোগ দেওয়া হয়নি। ভাবুন, তিনি বলছেন নাকি পুসিন করা হচ্ছে, মানে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা কি অপরাধ? তোমরা দিনের পর দিন, বছরের পর বছর হিন্দুদের বাড়ি ছাড়া করেছো, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছো, রাত নেই দিন নেই তাদেরকে দেশ ছাড়া করেছো। আর আজকে যারা মানে মাথা গলিয়ে ঢুকে পড়েছে সীমান্ত দিয়ে, তাদেরকে যখন আবার নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে, তখন গায়ে লাগছে। যখন সিরাজগঞ্জে একটা হিন্দু পরিবারের ওপর এই ধরনের একটা হামলা চলছিল, একটা ভুয়ো অভিযোগ দিয়ে তাদেরকে বাড়ি ছাড়া করা হলো, তখন আপনি কোথায় ছিলেন নাহিদ ইসলাম? এই দেখুন, নাহিদ ইসলামের পাশে বসে রয়েছেন হাসান আব্দুল্লাহ। তিনিও বিশাল বড় বিপ্লবী, জুলাই বিপ্লবের সময় তার নামও উঠে এসেছিল, তিনিও এখন রয়েছে এনসিপিতে। দেখুন, তার আরও একটা ছবি দেখাচ্ছি, সাম্প্রতিককালে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আল কায়দার পতাকা ধরে। ভালো করে দেখুন, নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম আল কায়দার পতাকা ধরে আছে, কলেমা খচিত পতাকা, যে কলেমা খচিত পতাকা এই মুহূর্তে বাংলাদেশের সব জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে। কেন? তার কারণ হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা যদি থাকতে পারে তাহলে আল কায়দার পতাকা থাকলে দোষ কোথায়? এটা হচ্ছে তাদের যুক্তি। ভাবুন, মানে এই যুক্তি দিয়ে, এই সমস্ত মিথ্যে ইতিহাস দিয়ে তারা নিজেদেরকে নেতা মনে করছে। এবার আপনাদের বলি কেন আমি প্রথমেই এই কথাটা বললাম যে চোরের মায়ের বড় গলা। মানে যে দেশে সবচেয়ে বেশি সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, পাকিস্তানে কি হয় মশাই? পাকিস্তানে কি হয়? বাংলাদেশ 1947-এর পর থেকে, মানে পূর্ব পাকিস্তান ছিল 1971 পর্যন্ত, তারপর বাংলাদেশ হয়েছে, যাই বলুন, পূর্ব পাকিস্তান বলুন বা বাংলাদেশ বলুন, এই ভূখণ্ডে হিন্দুদের ওপর অত্যাচার কিন্তু প্রতিদিন বেড়েইছে, কমেনি একটুও। সে ক্ষমতায় যেই আসুক, ক্ষমতায় শেখ হাসিনা আসুক, ক্ষমতায় জিয়া আসুক, ক্ষমতায় তারেক আসুক, ক্ষমতায় ইউনূস আসুক, হিন্দুদের ওপর অত্যাচার সেখানে কখনোই থামেনি, এখন বড় আরও বেড়ে গিয়েছে। দেখুন, এই কথা আমি নিজে থেকে বলছি না, ফেয়ার অবজারভার করেছে এই খবর, বলছে প্রপার্টি ডিসপোজিশন অ্যান্ড দ্য এক্সোডাস অফ হিন্দুস ইন বাংলাদেশ। এটা একটা চিরাচরিত ঘটনা বাংলাদেশের, যেটা আজও হয়ে চলেছে এবং ঠিক একই গতিতে, বরং গতি বেড়ে গিয়েছে। প্রথমেই রয়েছে কয়েকটি পয়েন্টে তারা গোটা বিষয়টা তুলে ধরেছে। এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের কি অবস্থা, সঙ্গে একটি ছবিও তারা দিয়েছে। দেখুন এই অবস্থা এখন বাংলাদেশে, এরকম কত মানুষজন রয়েছে পশ্চিমবঙ্গে, তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা হয়তো আর জানেও না যে বাংলাদেশে তাদের ভিটেমাটি কি অবস্থায় রয়েছে। বুঝতে পারছেন? দেখুন, বলছে তারেক রহমানস রাইজ অ্যান্ড হোপ ফর মাইনরিটিস। যখন তারেক রহমান আসলো তখন সংখ্যালঘুরা একটু আশা দেখেছিল, কিন্তু সেই আশা কি পূর্ণ করতে পেরেছেন তারেক রহমান? পারেননি। সেটা নিয়ে আলোচনা হয়েছে। 2026 সালের ফেব্রুয়ারিতে বিএনপি নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর হিন্দু সংখ্যালঘুদের মধ্যে আশা জাগে, কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি এবং বিএনপি সংখ্যালঘু সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। আজ কি হচ্ছে? কি হচ্ছে? প্রতিদিন একটা একটা করে সংখ্যালঘুকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ডিসক্রিমিনেশন, এটা কিন্তু আজকের তারেক রহমান নয়, এই তারেক রহমানের রক্তই কিন্তু বাংলাদেশে হিন্দুদের বর্জন করেছিল। কেন বলছি? দেখুন, এই যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তারেক রহমানের বাবা, তিনি সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটি সরিয়ে দিয়েছিলেন এবং দলের সদস্যরা হিন্দু নির্যাতনে জড়িয়ে পড়েছিলেন। মানে দলের সদস্যরা যখন হিন্দু নির্যাতনে জড়িয়ে পড়েন তখন তিনি দেখছেন কীভাবে বাঁচানো যায় তাদেরকে। তাহলে একটা কাজ করুন, ধর্মনিরপেক্ষতা বলে কিছু থাকলো না বাংলাদেশে, আমরা সবাই মুসলিম। বলে হিন্দু তো কি আছে, কোনো যায় আসে না, ওরা আছে সেকেন্ড ক্লাস সিটিজেন্স হয়ে থাকবে, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন? আর সেই দেশ নাটক করে, সেই দেশের আর্মি চিফ নাটক করে যে আমাদের এখানে সমস্ত ধর্মের লোক একসঙ্গে থাকতে চায়, সুন্দর বাংলাদেশ দেখতে চায়। বলছে ডেমোগ্রাফিক ডিক্লাইন অফ হিন্দুস। 1951 সালে হিন্দু জনসংখ্যা ছিল 22%। এই পূর্ব পাকিস্তান, মানে পাকিস্তানকে আমি ধরছি না, পশ্চিম পাকিস্তানকে ধরছি না, পূর্ব পাকিস্তান যেটা এখন বাংলাদেশ, সেখানে হিন্দু সংখ্যা ছিল অনুপাত 22%। আর 2022 সালে নেমে এসছে 8%-এরও নিচে। সবচেয়ে বেশি 1964 থেকে 2013 সালের মধ্যে প্রায় 11.3 মিলিয়ন হিন্দু দেশ ছেড়েছেন। এরা কোথায় গেছে বলতে পারবেন? তারেক রহমান বলতে পারবেন, ওয়াকারুজ্জামান বলতে পারবেন, শফিকুর রহমান, কেউ বলতে পারবেন। তাদের বলার কোনো দরকারও নেই, তারা এইসব নিয়ে মাথাও ঘামান না। তারা শুধু জানেন যে হিন্দু বিতাড়িত করা গেছে, এখানে মুসলিমের সংখ্যা বাড়ছে, এই নিয়েই তারা আনন্দিত। ম্যাসিভ ল্যান্ড লস, বলছে হিন্দুরা 2.6 মিলিয়ন একর জমি হারিয়েছেন এই সময়কালে। মোট ক্ষতির পরিমাণ $12 বিলিয়ন বেশি, যা 2000 সালের বাংলাদেশের জিডিপির 88%। ভাবুন, জিডিপির 88%, সেইটা শুধুমাত্র হিন্দুদের, যা হিন্দুরা হারিয়ে ফেলেছে। ভাবুন, যারা যারা এই বাংলাদেশের অংশ ছিল, নিজেদেরকে বাংলাদেশি মনে করত, এখন তারা এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এদের বেশিরভাগটাই কিন্তু এই মুহূর্তে নয় পশ্চিমবঙ্গে, নয় ত্রিপুরায়, নয় অসমে গিয়ে আশ্রয় নিয়েছে। ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট অ্যাজ টুল অফ ডিপোজিশন।
1974 সালে ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট, যেটা পূর্বের এনিমি প্রপার্টি অ্যাক্টের ধারাবাহিকতা, হিন্দুদের সম্পত্তি জব্দ করার জন্য এটি ব্যবহৃত হয়েছে। এটি বৈষম্যমূলক এবং সংখ্যালঘুদের জমি দখলের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছিল, আর এখনও সেটাই চলছে। ফেলিয়ার অফ রেস্টিটিউশন লস 2001 ও 11 সালের রিটার্ন অ্যাক্ট সত্ত্বেও সম্পত্তি ফেরত দেওয়া হয়নি। আইনি জটিলতা, প্রশাসনিক অনীহা এবং বাস্তবায়নের অভাব রয়েছে। দেখুন, শেখ হাসিনা চেয়েছিলেন যে সমস্ত হিন্দুরা বাংলাদেশকে ছেড়ে দেশ ছেড়ে চলে গিয়েছে তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসতে, তাদের আবার নিজস্ব জায়গা জমি তাদেরকে ফিরিয়ে দিতে, কিন্তু সেই মহৎ উদ্দেশ্য সফল হয়নি কখনোই। তার কারণ হচ্ছে প্রশাসন। একা শেখ হাসিনা কি করতে পারেন? প্রশাসনের অন্দরে অন্দরে ঢুকে রয়েছে মৌলবাদ, আর সেই মৌলবাদ এখন যখন শেখ হাসিনা দেশে নেই তখন মাথাচাড়া দিয়ে উঠেছে, বটবৃক্ষে পরিণত হয়েছে। কল ফর অ্যাকশন, নতুন সরকারকে ভেস্টেড প্রপার্টি অ্যাক্টের উত্তরাধিকার মোকাবিলা করে সংখ্যালঘু অধিকার নিশ্চিত করতে হবে, যাতে বাংলাদেশের মানবাধিকার গণতন্ত্রের ইমেজ পুনরুদ্ধার হয়, যাতে ইউকের পার্লামেন্টে বাংলাদেশে হিন্দু পারসিকিউশন নিয়ে আলোচনা না হয়, যাতে পোপ লিও এসে বাংলাদেশের বিরুদ্ধে নিন্দে প্রকাশ করতে না পারে, যাতে ভারতকে প্রায় 1-2 দিন অন্তরই বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কোনো রকম বিবৃতি দিতে না হয়, সেই দিকটা মসৃণ করতে পারে বিএনপির তারেক রহমানই। কারণ যেহেতু তিনি এখন ক্ষমতায়, কিন্তু তিনি কি করছেন? তিনি কি আদৌ চান এই যে হেডলাইনটা আমি আপনাদের দেখালাম প্রথমেই, মুসলিম, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থাকবে, সুন্দর বাংলাদেশ তারা চায়। কিন্তু আমার সন্দেহ রয়েছে তারেক রহমান তিনি কি আদৌ সুন্দর বাংলাদেশ চান? আমার সন্দেহ রয়েছে ওয়াকারুজ্জামান তিনি কি আদৌ সুন্দর বাংলাদেশ চান? আর আমার সন্দেহ রয়েছে শফিকুর। এদেরকে নিয়ে সন্দেহ প্রকাশ করার আর কোনো কারণই নেই। তার কারণ আমি প্রকাশ্যে বলে দিতে পারি, শফিকুর রহমান, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলামদের মতন মানুষেরা এরা কখনোই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চায়নি, আর ভারত বিরোধী মন্তব্য করেই এরা নেতা হয়েছে। আর এই ইমেজটা তারা টিকিয়ে রাখতে যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন ভারতের বিরোধিতা তারা করে যাবে। যদি হিন্দুদের বিরুদ্ধেও তাদেরকে ময়দানে নামতে হয় তো নামবে, তাদের কোনো যায় আসে না। আশা করি বোঝাতে পারলাম কি অবস্থায় রয়েছে এখন হিন্দুরা বাংলাদেশে, আর কিভাবে চতুর্দিক থেকে বিশ্বের সমালোচনা, নিন্দা ধেয়ে আসছে বাংলাদেশের দিকে, সেদিকেও একটু তাকিয়ে দেখার দরকার। যদি এই ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।